হরি নাম একবার গাও গাও কৃষ্ণ। গাইতে হবে না, ভালো লাগে না। খিদে প্রাণ যায় হরির বল। তুই টাকার বস্তা ফেলে দিলি কেন বন্ধু? কি করব? সেই গুজরাট থেকে হাঁটতেছি বাড়ি যেতে আর মাত্র কয়েক মিনিট পথ, তোর শুধু কৃষ্ণ নাম হরি নাম। হরি পেট ভরাবে তোকে, কিছু খাবার নিয়ে আগে খাই। তা বলে তুই টাকার বস্তা ফেলে, বেশ করেছি ফেলে, জ্ঞান দিবি না কিন্তু। না ও, তার কাছে বিবেক টাকা রেখে দিয়ে ফল আর জল নিয়ে এলো, নে বন্ধু খা। দুই বন্ধু খেলো, খাওয়ার পরে বিবেক বলছে বন্ধু তোর মাথা ঠান্ডা হয়েছে? বলছে হ্যাঁ। তাহলে তুই টাকার বস্তা নিয়ে বস, আমি একটু ঘুমাই। এই বলে বিবেক একটু ঘুমিয়ে গেছে। মনুষ্যত্ব চিন্তা করলো, এই সময় যদি এই বিবেককে মেরে দিতে পারি, মেরে দিতে পারি, এই দুটি টাকার বস্তা আমার হবে। আমি আর মোট করব না, দুটো কারখানা করব। এই বলে একটা পাথর তুলে বিবেকের উপরে যেই পাথরটা বুকে আছাড় দিল, ক্ষত বিক্ষত হয়ে গেল শরীরটা, রক্তে রাঙা হয়ে গেল বৃক্ষ তোলার মাটি। বন্ধু, সামান্য অর্থের বিনিময়ে তুমি আমাকে মারলে, তবে জেনে রেখো আমার সঙ্গে তোমার আবার দেখা হবে। চলে গেল বিবেক, মারা গেল। যদি কেউ পাছে জানতে পারে, বন থেকে কাষ্ঠ এনে পাথরে পাথরে ঘর্ষণ করে আগুনের সঞ্চারিত করে ওই মৃত দেহটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, কোনো চিহ্ন রাখলো না, প্রমাণ রাখলো না। যা আজকাল হচ্ছে, প্রমাণ সব শেষ করে দিচ্ছে, কিন্তু ধর্ম তো দাঁড়িয়ে আছে। তুমি দেওয়ালের শিশি কামরা ভেঙে দিতে পারো, মাথার ওপরে যে কামরাটা আছে ওকে তো তুমি ভাঙতে পারবে না। দ্বিধাতু ধর্ম বস্তুর কামরা একটা লাগানো থাকে প্রত্যেকের মাথার উপরে, ওই কামরা সরাতে কেউ পারবে না। আর অমনি টাকার বস্তা নিয়ে চললেন মনুষ্য। রাত গভীর হয়ে গেছে, বাড়ি আসলো, টাকার পুটলি রেখে দিয়ে আবার একটা টাকার বস্তা আনতে গেছে। দুটো টাকার বস্তা একসঙ্গে তো নিয়ে আসতে পারবে না। চিতার কাছে দাঁড়িয়ে আছে, বিবেক যেন বলছে যদি পালাবি এটা ছেড়ে পালা। বলে আরে তুই মরে গেছিস, চুপ কর। এত সাহস দেখো, তোমরা পারবে? হ্যাঁ, রাতের অন্ধকারে চিতার কাছে গিয়ে টাকার বস্তা আনতে? এতই মানুষের লোভ, আর লোভ মানুষকে ধ্বংসের পথ দেখিয়ে দেয়। লোভে পাপ, আর পাপেই তো হয় মানুষের মৃত্যু। চলে গেল, সেই টাকার বস্তা নিয়ে এসে বড় কোম্পানি করলো। গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে মনুষ্যত্ব, তোমার সঙ্গে তোমার ভাই গিয়েছিল না বিবেক? বিবেক? কিসের বিবেক? কার বিবেক? কে বিবেক? আমি তো জানি না। হ্যাঁ, তোমার সঙ্গে গিয়েছিল আমাদের গ্রামের শেষ প্রান্তে বিবেক, আমি তো চিনি না। অনেকদিন আগে গিয়েছিল কিন্তু চলে গেছে, আমি তো জানি না বাবা। ঠিক আছে, যখন এমন কথা বলে দিল সব শেষ হয়ে গেল। একটা কারখানা করেছে, বড় কারখানা, কারখানাটার নাম প্রাণ। আর সেই কারখানা করতে করতে গ্রামের মানুষ কত কাজ পেল, আর বিবেকের কথা সবাই ভুলে গেছে। সকালে মনুষ্যত্বের কথায় ওঠে আর বসে, দেখতে দেখতে আরো একটা কোম্পানি করলো, তার নাম জীবন। একটার নাম প্রাণ, একটার নাম জীবন। এই প্রাণ আর জীবন কোম্পানিতে টাকা পরে পরে বাড়ছে। আরে দুটা কোম্পানি আলাদা, কিন্তু বস্তুটা একটা। বলে কি? প্রাণ মানে জল, আর জলের আরেক নাম জীবন। দেখো মা ঘুমিয়ে যাচ্ছে গো, সারাদিন কত কষ্ট করেছে। সত্যি সত্যি আমি জানি মা, এটা হেসে খেলার কথা নয়, সারাদিন কত কাজ করতে হয়। তবুও বলবে বাড়ির লোকে কি এমন কাজ করেছো মা, এটা তোদের দাসত্ব শিকারের জীবন রে মা। তোরা যতই কাজ কর না কেন, তোদের দুঃখ কেউ বোঝে না, কিন্তু বোঝে কে জানি? তোর এই অধম সন্তানটা বোঝে রে মা। হ্যাঁ, একটা মেয়ে সারাদিনে 17 কিলোমিটার হাঁটে, এই পুকুরঘাট আর বাইর, পুকুরঘাট আর বাড়ি, রান্নাশালার ঘর, এইখানে 17 কিলোমিটার হাঁটে। শুধু হাঁটে না, হাঁটতে হাঁটতে সে কাজও করে। কিন্তু কে দেয় তার ব্যথা, কে দেয় তার মার?
বাল্যকালে মা বাবার কাছে পরাধীন, যৌবনের কাছে স্বামীর কাছে পরাধীন, আবার বৃদ্ধকালে হবি ছেলে বৌমার কাছে পরাধীন। কিরে মা, যদি ভুল করে থাকি ক্ষমা করে দে। স্বাধীন তোরা নই। স্বাধীন যদি তোরা থাকতিস, কোনো একটা কাজ করতে গেলে কেন স্বামীকে জিজ্ঞাসা করতে হয় রে? তোর স্বামী যখন বাজারে বসে 4 গরম চপ খায় তোর কথা ভাবে? কিন্তু তুই যখন কোনো কিছু একটা জিনিস খাবি, স্বামীর কথা আগে ভাবিস, স্বামী না আসলে খাসনি। এটাই তো প্রেম, এটাই চাকরের কাজ। মালিক না খেলে আমরা কি করে খাবো? কিরে মা, খেয়ে নিস নাকি? বাহ, এটাই সেই নারী। শুধু দাসত্ব স্বীকার করে যাও। ওরে বাবার বাড়ি এই গ্রামে, ও তোর শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি এই গ্রামে। আসতে, ও মা, তোমার বাবার বাড়ি কোথায়? এই গ্রাম তো নাকি? না এটা শ্বশুর বাড়ি? এই গ্রামটা তোমাদের বাবার বাড়ি না শ্বশুর বাড়ি বলো? হ্যাঁ, বাবার বাড়ি তো। এখানে এই যে সাদা মা, ওই যে সাদা মাকে বলছি, এটা তোমাকে বলছি। হ্যাঁ, এটা তোমার বাবার বাড়ি না? হ্যাঁ, ননদের বাড়ি। তাহলে তোমার বাবার বাড়ি আসতে কোথায়? শঙ্করপুর। আর আর শ্বশুর বাড়ি মৌখালি। তাহলে তোমার বাড়িটা? উত্তরটা পেলে তো সবাই? ওটা তোমার বাড়ি নয়। জনম ভরে ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আর আপন ভেবে বাস করিলি ওই পরের বাড়িতে। ওরে বৃদ্ধাকালে আশ্রয় নই রে আর, ওরে ওদের কাছে আর নই, তবে তোমার বাড়ি তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, আর যৌবন কাটে স্বামীর কাছে ওই শ্বশুরালয়ে। যিনি গানটা লিখেছেন ধন্য তার জীবন। কি সুন্দর করে লিখেছে দেখো, একদম স্পষ্ট কথাগুলো লিখে গেছে। কি কি গো মা, যখন তোদের বাবা মা বিয়ে দিয়েছিল, অপরের বাড়ি যখন গিয়েছিলিস, ছেলে কিন্তু তোকে দেখে গেছে, তোর বাবার বাড়ি দেখে গেছে। তুই কি তার বাড়ি দেখতে গেছিস? এখন হয়তো দেখাশোনা হচ্ছে, এখন বিয়ের আগে 20 বার ঘুরে যাচ্ছে, সে কথা ভুলে যাও। কিন্তু যেটা বাস্তব সেটা তো নিয়ে চলতে হবে না? তাহলে দেখো, তাহলে যখন তোমাকে কারো হাতে তুলে দিল, তোমার স্বামী এখানে খুব ভালোবেসে বিয়ে হয়ে গেল, কিন্তু যখন ও বাড়ি গেল দেখলে তুমি মদ খাচ্ছে, তুমি ওকে ছেড়ে দিতে পারবে? ও তোমাকে মদ খেয়ে এসে মারধর করে, তবু নীরবে নির্বোধের মতো তুমি বুকে বালির জড়িয়ে কাঁদো, কিন্তু বাবার কাছে কিছু বলতে পারো না। তোমার বাবা গরিব, তোমার বাবার মান সম্মান হারিয়ে যাবে বলে তুমি নীরবে বহু কিছু সহ্য করে নাও। তাহলে জনম ভরে ভাত না দিলি পরের বাড়িতে, ওরা সকলে ঝগড়াঝাটি হলো, তুই রান্না করলি, ওরা সবাই খেয়ে নিল, একবার তোকে কেউ বললো তুমি খেয়ে নাও? দুনিয়াটাই স্বার্থপর রে মা। আজকে আমিও গান গাইতে পারি বলে না আমাকে কতজন ভালো বলে, যেদিন আমি গাইতে পারবো না আমাকে আর কেউ ভালো বলবে না। কাজী নজরুল ইসলাম বললেন, আমায় নয় গো ভালোবাসো শুধু, ভালোবাসো তো মোর গান।
বনের পাখিকে কে চিনে রাখবে যেদিন গান হয়ে যাবে অবসান, ভালোবাসো মোর গান। হরি বল। তাই চেতনা শুদ্ধ দিয়ে এইসব ভালোবাসাগুলোকে বোঝাই করে রাখবেন, তাহলে দেখবেন আমি হয়তো বলে তোমাদের একটু কষ্ট দিলাম, কিন্তু বাস্তব সত্যটাই তুলে দিলাম রে মা। আপন বলতে কে জানি, শুধু নয়ন জল। কে বলেছিল? মা জানকী বলেছিল। কখন জানো? যখন অশোক কানন থেকে মা জানকী মুক্তি হয়ে লঙ্কাপুরী থেকে যখন অযোধ্যায় আসলো, সকল প্রতিবেশী রামকে বলল তোমার সীতা কলঙ্কিনী। তখন তাকে অগ্নি পরীক্ষা করলো, অগ্নি পরীক্ষায় পাশ করলেন, ফার্স্ট হলেন, তাতে বুঝে তোমার 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 সীতা কলঙ্কিনী। লক্ষণকে আদেশ করলেন, কাল যেন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তুমি জানকীকে অশোক কাননে বা তপবনে পঞ্চবটি বনে ছেড়ে দিয়ে আসবে। 5 মাসের গর্ভবতী সীতা তাকে ছেড়ে দিয়ে আসলো পঞ্চবটি গর্ভবতী বনে, আর ছেড়ে দিয়ে বলছে আমি একটু জল খাবো। মা জানকীকে জল আনতে যাওয়ার নাম করে লক্ষণ পড়ে কেঁদেছিল মন্দাকিনী নদীর ধারে। আমি কাকে ছেড়ে দিয়ে আসলাম বনে? আর সেই গর্ভে ছেলে জন্ম হয়েছিল, একটি ছেলে যার নাম লব। আবার একদিকে ব্যাখ্যা করে বলা হয়েছে আরো একটা ছেলে নাম হয়েছিল যার নাম কুশ। সিদ্ধান্ত দুটোই অটুট, কিন্তু ভুল কোনটা? কোনোটাই ভুল নয়, দুটোই সত্য। কারণ বাল্মীকি মুনির কাছে রেখে গিয়েছিলেন লবকে, দিয়ে মা জানকী চান করতে গিয়েছিলেন। এখন লব তো পালিয়ে গেছে, কখনো ধ্যানত্ব মগ্ন বাল্মীকি, আর লব তো মায়ের পেছনে পেছনে চলে গেছে। আর এদিকে ছলনা করে এসে মা জানকী যখন সীতা দেবী সেই বাল্মীকিকে ছেলে চাইলেন, আর এদিকে ধ্যান ভেঙে দেখেন আর লব আর নেই, তখন মাটির পুতুল করে মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে কুশ বিদ্যে দিয়ে যেই পুতুল সঞ্চারিত করেছিল তার নাম দিল কুশ। এখন মায়ের পেছনে একটি ছেলে আর মুনির পিছনে একটি ছেলে। যেই মা এসে বলছে বাবা আমার ছেলে কোথায়, তোমার নাতি কোথায়, সঙ্গে সঙ্গে বের করে দিল, এই তো তোর ছেলে। সীতা চমকে উঠলো, বাবা এই তো আমার ছেলে, একে আমি কি বলে ডাকবো? বলে মা রে তুই চলে গেছিস দাদু ভাইকে ছেড়ে দিয়ে, আমার আর চেতনা নাই। আমি জানি দাদুকে কোনো হাঙর কুমিরে বা বাঘে খেয়ে নিয়ে গেছে, তাই আমি কুশ পুতুল দিয়ে এর মৃত সঞ্জীবনী মন্ত্রী দিয়ে নাম দিয়েছি কুশ। ওর নাম লব, এই তো সেই কুশ। তাই একত্র হলো লব কুশ। কুশ একমাত্র প্রমাণ করেছিল মা বস্তুটি কেমন। দাদাকে বলেছিল না, দাদা রে টাকা দিলে সোনার হার কিনতে পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে মায়ের আঁকা দুগ্ধ হার দেখতে পাওয়া যায়? বলে আরে তুই তো আঁকা হার, ওই আর কখনো দুলে না। যেই মায়ের কাছে গিয়ে কাঁদলো আর কাঁদছে যখন, তখনই মা কুটিরের ভেতরে ঢুকে কুশের বক্ষস্থলে হাত দিয়ে যেই রাম নাম করলো, রাম নামের গুণে মায়ের স্তনদুগ্ধের আঁকা হার দুলতে আছে। কি প্রাকৃতিক দৃশ্য এগুলো! এগুলো কথা যত শুনবেন তত আপনাদের হৃদয় ভরবে, তাই তো নাকি? কারণ কে কি খেলো, কে কিভাবে গাইলো, সেটা বৈষ্ণবের আচরণ নয় যে ও বোধহয় ভুল গিয়েছে আমি ঠিক গাইছি। এটা তারাই ধরে যারা বেশি জ্ঞানী, তারা ধরে। আমি তো মূর্খ মানুষ বাবা, আমার কর্তব্য হবে ভগবত কথা, রামায়ণ কথা আপনাদের ভগবত চিত্তে পৌঁছে দেওয়াটাই আমাদের কর্তব্য। কারোর দোষগুণ ধরার মতো আমার এই অধিকার নেই, আমি সেই মাপের কীর্তনে হতে পারিনি। আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, তাই পয়সা দে, পয়সা দে, পয়সা তো দিবি না। ঘর যাবি, মেঘ গুড়গুড় করছে। সানাই তো করবো, বাড়ি যাবি নাকি? তাহলে বাড়ি যদি যাবি পয়সা দিয়ে দে, সানাইটা করে দিচ্ছি, দিয়ে তুই চলে যা, লিচু কিনে খাবো। সানাইর সময় যেতে হবে তো, একটু ধৈর্য ধরলে হবে। শোনা বাবা বল, পয়সা দিচ্ছি একটু বেশি খা, কম যদি খাবি আমার তো জীবন, সেই পট করে নামবো গিলতে গুলি নাকি। তোরা আবার রাগ করছিস নাকি? বিলের কথা বলছি বলে তাই গো, দিতে তো হবে আর নিতেও তো হবে, জন্মবি হতে হবে আর মরতেও হবে। নিতাই গৌর হরি বল। এমনি মজা করলাম, তোমরা আবার খারাপ পেও না। বলে বারবার কেন টাকা টাকা কয়? ওরে টাকাই তো ফাঁকা, আবার টাকাই আনে মান, আবার টাকাই হারায় বহু কিছু সম্মান। দেখবেন যার বহু টাকা হবে সে শুধু টাকা ছাড়া আর কিছু চেনে না। কে? মুকেশ আম্বানি। তার মুখে কখনো হরি কথা আছে?
সে শুধু টাকা, শুধু টাকা। বাবার মৃত্যু হয়ে গেল, 1 সেকেন্ড তার কোম্পানি বন্ধ রেখেছে, রাখেনি। কারণ 1 সেকেন্ড বন্ধ হলে কয়েক হাজার কোটি টাকা তার নষ্ট হয়ে যাবে। তার কাছেই তো তার টাকাই বাবা মা। হ্যাঁ, আর আমার বাবার যখন ব্রেন স্ট্রোক হয়ে যায়, আমি ছুটে ছুটে এসেছি নবদ্বীপ থেকে আমার বাবাকে বাঁচানোর জন্য। আমিও তো টাকা ঘাঁটি, তবে উনি বেশি ঘাঁটে, আমি একটু কম ঘাঁটি। তবে দুটো তফাৎ আছে, মরলে কিন্তু ওরও সাদা ধুঁয়ো হবে, আমারও সাদা ধুঁয়ো হবে। হয়তো একটু কালচে হবে, কারণ ওর মতো ভালো ফল খেতে পারিনি, তাই হয়তো একটু কালচে হবে, কিন্তু দেখা হবে বন্ধু তোমার সঙ্গে মাটির ভিতরে। একদিনে মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিছে বাঁধো দালান ঘর। ও তো শুধু অভিনয়, শুধু 3 ঘন্টার যাত্রার অভিনয় করে তুমি শয্যা সাজিয়েছো। কিছু দান করো, তাতে পূর্ণ হবে। দানে নাঙ্গা দুর্গতি খণ্ডে, আর জন্মে রেখে গেলে এ জন্মে পেলে। এই জন্মে যখন কাউকে কিছু দিলে না, আর জন্মে যত ভিখারি আছে সকলের অভিশাপ তোর গায়ে পড়বে, তুই সবচেয়ে ভিখারি, মাগলেও আর পাবি না। এই জন্য দিয়ে যাও, দিয়ে ধন হরে মন, কেড়ে নিতে কতক্ষণ। ঈশ্বর দেয়, ঈশ্বর আবার কেড়ে নি, তাই গৌর হরি বল। এখন কি করেছে, গ্রামের মানুষ সব যুক্তি করে বলছে, ওগো মনুষ্যত্ব, আমরা তোমার কাছে এসেছি, আমরা একটা মেয়ে দেখেছি, তোমার বিয়ে দেব। বলে আমাকে বিয়ে দিবে? বলে হ্যাঁ, খুব ভালো মেয়ে, বিয়ে দেব। কি গো, বিয়ে হবে তো? এই বলে মেয়ে দেখতে গেল, মেয়ে দেখা দেখি হয়ে গেল, দেখার পরে শুভস্য শীঘ্রম, কালকে বিয়ে হবে। এই বলে পরের দিন সকালবেলায় সব কিছু হয়ে গেল, যেই দাবি দাবা করতে গেল, বলে আমার কোনো দাবি দরকার নেই, আমার কি নেই, আমার সব আছে, শুধু কন্যাটা দিলেই হবে। এই বলে পরের দিন সকালবেলায় এখন তেল হলুদ, গাত্র হলুদ মর্দন হয়ে গেল, স্নানাদি হয়ে গেল। বিকালে বেলায় বাবু আমার কি গো, জামাই সেজে চলেছে গো, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলে হে গগন তলে, হুনহুনা, পালকি চলে হে গগন তলে, হুনহুনা, অরুণ তলে তরুণ তলে, হুনহুনা, অরুণ তলে তরুণ তলে। হুনহুনা, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, ওরে বিয়ে হতে চলেছে, এবার মজা লেগেছে। আরে বিয়ে হতে চলেছে, এবার মজা লেগেছে, ওরে যাই না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, যাই না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, আবার বর্ষা যাইয়া সেজেছে, যাই না তারে চেনা গো। আরে বর্ষা যায় সেজেছে, যায় না তারে চেনা গো। এতদিন ভালো ছিলিস, শুধু বিয়েটা হ, তারপর টেটটা পাবি, কত ধানে কত। কি মজা আছে রে ভাই। 60 কিলো ধান ভাঙলে 40 কিলো চাল হয়। সখী তুই কার না, আমি তোর বাপের। ধান ভাঙ বুঝতে পারবি কি আনন্দে বিয়ে হতে যাচ্ছে। শালা তোর জমানো টাকা বিউটি পার্লারে হাও যাবে, প্রতিদিন শাড়ি কিনবে, প্রতিদিন কোনো কাজের নাই, শুধু লিপস্টিক বলে। আমাকে কেউ একটু দেয়নি, একটু নেব। তোর শাশুড়ি কালকে বলেছিল না, ইয়ে শাশুড়িকে ও কালকে কাজল পরিয়েছিল, 2 দিন ছুটি নিয়েছিল, বাড়ি যাবে। বাড়িতে কত কিছু পুজো অনুষ্ঠান হলো, আমাদের গান ছিল, ও ডেকেছে, কিন্তু গান ছিল তাই যেতে পারিনি। ও 2 দিন ছুটি নিয়েছিল। হ্যাঁ, শাশুড়িকে কাজল পরাচ্ছে। কাজল পরে ওকে ভালোবেসেছিল স্বামী বলে। না বাবা, এ তো কি আর বলি, বলতেও কাজ গরম তো ভালো বাবা, নরম হলে খারাপ। দেখছো কীর্তনের চরিত্র দেখো, বলে শাশুড়ি গরম গরম। বলবো বলো। কষ্ট পাবি না তো? না, লজ্জা নাই তো? একেবারে নাই। ভয় নাই? না। মালা পরিয়ে দে। এমন তো মালা পরা। মালা পরা, মালা পরা দে, মালা পরা তাড়াতাড়ি। আর আছে দে দে। সুন্দর লাগছে দেখ, পুরা যেন গ্লিস্টার কোম্পানির কলগেট।
আরে মুক্তাচ মালা নচমর্কট এসু মিষ্টান্ন পানা নচ গর্ধবেশু। না এখন এটা আমরা শুনবো না, এই শ্লোক বরবর বন্ধ করো, এখন বন্ধ করো। তোমার শ্লোক তুমি গিয়া তোমার শাশুড়িকে শোনাবা। আচ্ছা কাকা, তুমি যে তোমার শাশুড়ির সঙ্গে মানে ড্যাশ করো, তোমার ভয় লাগে না? একেবারে না, বাজে ভয়কে জয় করে ফেলেছি। শাশুড়ির সঙ্গে এ করে, প্রেম করে, এ মানে প্রেম করে। এ ঠাকুর, এটা হে হয়ে গেছে। বলে দাও তুমি তোমার শাশুড়ির সঙ্গে কি করো একটু বলো, আমি তো একটু জল খেয়ে নি। হ্যাঁ আমি বলে দেবো নাকি? আপনারা শুনবেন তো? ভক্ত বাবারা, ভক্ত মায়েরা সবাই শুনুন, এবং বাবা প্রহ্লাদ বাবা তোমাকেও বলছি, তুমিও শোনো। প্রেম করতে হলে যার তার সঙ্গে নয়, ওই শাশুড়ির সঙ্গেই প্রেমটা করতে হয়। হ্যাঁ বিয়ে হলে করবে, কিন্তু তোমার কাছেও তো শাশুড়ি আছে গো। এই দেহ মন্দিরে সব কিছুই আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহ ভাণ্ডে। এখানেও শাশুড়ি রয়েছেন। আর প্রেম করতে হলে যার তার সঙ্গে নয়, শাশুড়ির সঙ্গে করবেন। রাধারানী তার শাশুড়ির সঙ্গে প্রেম ভালো করে করেছিল বলে, যার জন্যে কৃষ্ণের কাছে যেত গো, কোনো অসুবিধে হতো না। আর প্রেম যদি না করতো তাহলে কিন্তু ওই জল ফেলে, মানে পা লাগিয়ে দিয়ে জলটাকে ফেলে দিয়ে আবার জল আনতে যাওয়া, জলের ছলে ওই কানাইয়ের সঙ্গে দেখা করা হতো না। প্রেম করেছিল শাশুড়ির সঙ্গে, যার জন্য। আর ভক্তদের বলছি, তোমরাও শাশুড়ির সঙ্গে প্রেম করো। প্রেম করলে জনম সার্থক হবে। হ্যাঁ, পিরিতি জানো না তুমি, আসলে তান কানা বধু, পিরিতি জানো না। সারা নিশি জেগে বসি, কেন তুমি এলে না বধু, প্রীতি জানো না নিঠুর কালারে, জানো না প্রীতি জানো না নিঠুর কালারে, জানো না প্রীতি জানো না। আস্তে, শাশুড়ির সঙ্গে প্রেম করতে বলল কেন? এসে শাশুড়ি নয়, শ্বাস উড়ি, শ্বাস উড়ি। বাতাস যদি উড়ে যায় আর প্রেম হবে না, তাহলে এই শাশুড়ির সঙ্গে যোগ প্রাণায়াম করতে বলছে। আপনার ভাবছেন স্ত্রীর মা শাশুড়ি, না না, সে তো মা। তার সঙ্গে প্রেম হয়, তার প্রেম হয় চরণে, আর এই প্রেম হয় মরণে। তারে ধরতে পারিলে মন বেরি, আমি দিতাম পাখির পায়। কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর আছেন পাখি, কেমনে আসে যায় দেহ খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজায়, ওরে মাঝে মাঝে ঝরকা কাটা, আবার তার পরে সদর কোঠা দেখো আয়না মগল তাই। কেমনে আসে যায় দেহ খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায়। পাখি কেমনে আসে, কেমনে আসে, কেমনে আসে যায়। এইবারে বিয়ে হতে চলছে পালকিতে, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। আবার মাঝে মাঝে শব্দ ওঠে সানাইয়ের ধ্বনি, আরে মাঝে মাঝে শব্দ ওঠে সানাইয়ের ধ্বনি।
বর গেল, বিয়ে হয়ে গেল, আর এই যে সানাই মেন্ডা ছুটে ছুটে সানাই বাজিয়েছিল, এবার বলে আরে এইবারে মালা বদন হচ্ছে, এবারে আর দেরি করিস না, একটু বাজা, বাবুর বাড়িতে ভালো মন্দ খাওয়া হবে। ধরেছ আ আ আ আ আ আ দেখবে এটা যে মাধুর্য সঙ্গীতের সানাই, সানাই শুদ্ধকারী, সানাই মানে কোনো সুর না, সানাই মানে একটা বাঁশি, যাই বাঁশির শব্দে যেটাকে বের করানো হয় সেটাকে বলা হয় সানাই। তাহলে বাবা মুখে কি আর সেই সানাই হবে রে? তাহলে তো আমি তো বিসমিল্লাহ খাঁ হয়ে যাব। হয়তো আমি কোনো শিল্পীর গান গাইলাম, গোলাম আলীর গান কোনো গাইলাম, তাহলে কি আমি গোলাম আলী সাহেব হয়ে যাব? তাহলে তো আর আমার দাম আর গোলাম আলী খার দাম তো একই দামে বিক্রি হবে। নিতাই গো, আমি কই পথের কুকুর আর উনি কই সেই ল্যাবরেটরি কুকুর, দুটো তো এক হবে? ল্যাবরেটরিকে টাকা দিয়ে কিনতে হয়, আর আমরা পথে ঘাটে ঘুরিয়ে থাকি, কেউ দয়া করে কানে ধরে নিয়ে গিয়ে যদি পুষে তাহলে আমরা তার বাড়িতে থাকি, নাহলে কি আর এক হবো? নিতাই গৌর হরি বল। তারা জাতিগত শিল্পী, আর আমরা এমনি পড়ে থাকা কুকুর শিল্পী। বাবা আমাদের সমানতুল্য হয় না। নিতাই গৌর সঙ্গীত পরিবেশন করতে অনেক ভুল হয়, নিজের গুণ একটু ক্ষমা করবেন। আ আ আ এই হলো সানাই। এবার পয়সা দে। হাত দেখালে হবে না কাকা, অভিশাপ দিয়ে দেবো। কাল সকাল বেলায় তোর পায়খানায় বাজ পড়বে, আগে দে টাকা, নালে তোর শাশুড়ি মরবে, তোর শ্বশুর বিধবা হবে, তোর দেখতে ভালো লাগবে? জামাই ষষ্ঠী কে করবে? জামাই ষষ্ঠী কে করবে? আগে টাকা দে। আরে না, শাশুড়ি শ্বাস যদি মরে যায় তাহলে কে আর বাঁচবে বাবা? তোমার ওই শাশুড়ি না বেঁচে থাকুক বাবা, এই শাশুড়ির আমিত্ব অহংকারের শ্বাস যেন মারা যায়, ভক্তির শ্বাস যেন উদয় হয়। বিয়ে হয়ে গেল, বাড়ি আসলো আনন্দ মানে। এই যে মা, তোরা গানটা গা, আমি একটু বসি। গানটা আছে না, বউ যখন ঘরে আসে মাইকে গান বাজে না, এসো মা লক্ষ্মী, হাতে দিয়ে দে, তালি দিয়ে দে, গা গাও মা গাও, গা, ভালো করে গা, ভালো করে আমার গাও। সুরে সুরে গা। এসো মা লক্ষ্মী, ভুল ভুল ভুল, একদম ভুল গো। আসলে অনেক দিনের গান তো মায়ের মনে নেই। তোকে বলতে বলছি, তুই ভালো করে বল, কি বলছিস বল, ভালো করে বল। হ্যাঁ বল, ভালো করে আমি বল। বলবো? হ্যাঁ বল। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো চালাকার ধরে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক ঠিক ঠিক। আপনার যে গানটা গাইলেন এই গানটা ভুল গাইলেন। আমার সুরে সুরে গান, তাহলে গানটা বুঝতে পারবেন। গান গাইবেন তো? বলো, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো চালাকাট ধরে। নমস্কার। নমস্কার। বলে তোমরা হাসছো কেন?
হিসাবটা তাই কিনা শাস্ত্র আর বাস্তব দেখো। যেই শাশুড়ি বৌমাকে বরণডালা দিয়ে ঘরে তুললো, সেই বৌমা বলে আমি তোমার মাকে খেতে দিতে পারবো। এই গানটা কে লিখেছে? শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, আর তোকে বৃদ্ধাশ্রমে যাব বলে আমি সেজে এসেছি। জনম জনম থাকবো তোরই ঘরে, শাশুড়িকে বলছে, আর তোকে জ্বালিয়ে মারবো সেই বৃদ্ধাশ্রমের ঘরে। যুক্তি আছে কিনা দেখুন। যুক্তি ছাড়া প্রহ্লাদ কথা বলে না। গানটা কে লিখেছে জানো? গানটা কে লিখেছে জানেন? অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিভূষণ বন্দ্যোপাধ্যায় কে রে? আমার ঠাকুরদা। এরি তো ঠাকুরদা এখানে এলো কি করে? না, এই গানটি কি আমি নিজে বসে বসে রিপ্লে করে দেখলাম যে গানের মধ্যে কত রস আছে। রসটা আছে সত্য। দেখুন, যেই শাশুড়ি মা আপনাকে বরণ করে তুলে নিল, লক্ষ্মী বলে প্রণাম করলো, সবার কাছে জানালো এই আমার লক্ষ্মী বৌমা নয়, আজকে সেই বৌমা হয়েছে পারমাণবিক বোমা। শাশুড়িকে শ্বশুরকে খেতে দিই, তাদের গায়ে জ্বালা আসে, তাই তারা বলে তোমার বাবা মাকে আমি খেতে দিতে পারবো না, হয় তুমি আমাকে দেখো নাহলে তোমার মাকে দেখো। এ অনেক কথা বাবা, আর নয় সময় শেষ, এবারে মিলনটা করি। এইবারে বিবেকে বিবাহ করেছে। বিবেকে বিবাহর পরে বিবেকের গর্ব হলো, বিবেক না মনুষ্যত্ব বিবাহ হয়েছে। মনুষ্যত্বের স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। আর লক্ষ্মীপ্রিয়া সত্যি লক্ষ্মীপ্রিয়া, আনন্দে সাধ ভক্ষণ। আপনাদের সাধ ভক্ষণ হয় তো? আপনাদের বাড়িতে সাধ ভক্ষণ হয় তো? কবার? 2 বার, কোনো ঘরে 3 বার, কোনো ঘরে 5 বার, যার যেমন পারে দেয়, যে কথা ছেড়ে দেয়। কিন্তু আপনার হিসাব করে বলুন তো মা, যদি 10 মাস 10 দিনের একটা কোর্স থাকে, যদি 5 বার স্কুল খুলেন, ছেলের পড়া মনে থাকবে না তোমার পড়া মনে থাকবে বলো? ঠিক তদ্রূপই, মানে আমরা 5 বার ধরো সাধ ভক্ষণ করলাম, তাহলে 5 বার সাধ দিলাম মায়ের গর্ভের ছেলেকে। সাধ মানে কি? কাতলা মাছ, ছাগল মাংস, মুরগি মাংস। ডাক্তারবাবু বলেছে এইগুলো খেলে নাকি প্রোটিন হয়, ওই জন্য তোমার ছেলে মদ খায়। তুই তো ভালো নয়, তাহলে তোর ছেলে ভালো হবে কি করে? আচ্ছা, বাঘ আর হরিণ যদি দৌড় প্রতিযোগিতা করে, হরিণ কিন্তু আগে ফার্স্ট হয়, কিন্তু বাঘ পারে না। বাঘের শরীরটা বড়। কেন পারে না? না পারে না এই কারণে, বাঘ তো মাংসাশী প্রাণী, আর হরিণ হচ্ছে শাকসবজি খাওয়া প্রাণী, ঘাস খাওয়া প্রাণী। তাহলে সোলার পাওয়ার যে সূর্য থেকে পড়ে, সেটা সরাসরি ঘাসের ওপরে পড়ে, আর ওই ঘাসটা যখন ওই খায়, ওর বেশি প্রোটিন হয়, দেখতে পাতলা কিন্তু প্রচুর দৌড় হতে পারে। এই জন্য বললেন সাত্বিক আহার করলে মানুষ পাতলা হতে পারে, কিন্তু তার শরীরের টেম্পারেচারটা অনেক বেশি হয়। তিনি তাই গৌর হরি বল, তাই বলি আপনারা শাক সবজি পাবেন, সাত্বিক আহার করবেন, গর্ভবতী মা গীতা অধ্যয়ন করবেন, গীতা পাঠ করবেন, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে এবং আপনার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসবে, যে আপনার 14 পুরুষকে উক্তি করে যাবে। নিতাই গৌর হরি বল। দেখতে দেখতেই আনন্দের সীমা নাই। এখন গর্ভ সুন্দর হলো, আর শুভক্ষণে শুভ লগ্নে একটা পুত্র প্রসব দিল। ছেলের নাম রাখলো গোপাল, আর সেই গোপাল দিনে দিনে বাড়ছে গো। 5 বছর বয়স হয়েছে, ছেলে পথে পথে ঘুরে বেড়ায়, আর কি বলে জানো? তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি শাখা রায়, আমি কাঁদি শাখা রায়। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো গো কমলিকা, আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরু অভিশাপী নয়ে চেয়ে আছি আজ অবসাদে ক্ষয়ে, কণ্ঠ আমার ভেঙে গেছে হায়, ভুলি সুরে গানে ধরে। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সখায়, আমি কাঁদি সাহারা। ওগো তোমার ভুবন
আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। হরি নাম গায়, কৃষ্ণ নাম গায়, গাইতে গাইতে একদিনে পড়ে গেল। আর যেই গোপাল পড়ে গেছে বুকে ধাক্কা লাগলো। যেই ধাক্কা লেগেছে বাবা ছুটে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। আর ডাক্তার বলছে তোমার ছেলের কি হয়েছে আমি বলতে পারছি না, তুমি একটু বড় ডাক্তারের কাছে নিয়ে যাও। মনুষ্যত্ব ছেলেকে নিয়ে গেল নীলরতন, পিজি, আরজি কর, সব জায়গায় ফেল, এমসি ফেল, মেডিকেল দিল্লি ফেল, নিয়ে গেল ব্যাঙ্গালোর ফেল, নিয়ে গেল চেন্নাই। এদিকে কারখানার অবস্থা জটিল হয়ে উঠেছে। যে ঘরে মালিক থাকে না সে ঘর তো তাড়াতাড়ি চুরি হবে। একটা কোম্পানি বন্ধ, একটা কোম্পানি চলছে কোন রূপ করে। যখন চেন্নাইতে ছেলেকে নার্সিংহোমে ভর্তি করা হলো, ডাক্তারবাবু দেখে বলে গেল, দেখে নিলেন যে আরও বেশিক্ষণ বাঁচবে না, ওকে আইসিইউতে ভর্তি করো। ভর্তি করলেন সেখানে। আর বাবা এখানে ভগবানকে ডাকছে, ঠাকুর তুমি আমার ছেলেকে ভালো করো। ডাক্তারবাবু ইঞ্জেকশন করে কেবলমাত্র বাঁচিয়ে রাখতে হবে। এখানে এসে বলছে তোমার ছেলের হার্টটা নেই, আমি একটা ইঞ্জেকশন করেছি, 24 ঘন্টা বড় জোর টিকতে পারে। যদি 24 ঘন্টার মধ্যে টাকা পয়সা ম্যানেজ করতে পারো তাহলে তোমার ছেলে হার্টটা আমি পরিবর্তন করে দিলে তোমার ছেলে ভালো থাকবে। ডাক্তারবাবু হার্টটা অপারেশন করতে কত পড়বে? প্রায় 2 কোটি টাকা। শুনেই মনুষ্যত্বের হয়ে গেছে। টেলিগ্রাফ করলো, স্ত্রী লক্ষ্মীপ্রিয়াকে বলছে একটা কোম্পানি বিক্রি করে দাও, ভিটে বাস্তু বিক্রি করে দাও, সোনাদানা যা আছে সব বিক্রি করে দাও, টাকাটা কারো হাত দিয়ে পাঠিয়ে দাও। সব বিক্রি করে 2 কোটিকে একটু কম নিয়ে একজন মানুষ এসছে। টাকা যেই ডাক্তারবাবুর হাতে দিয়ে দিল, ডাক্তারবাবু আনন্দে অপারেশন করতে ঢুকে গেল। ডাক্তারে বলছে কি গো, টাকাগুলো ভাগ করে নাও, রোগী তো আর বাঁচবে না। আবার একটা ছল করি, আবার ছল করলো, আই এম সরি ডাক্তারবাবু, তোমার ছেলেকে অপারেশন করেছি, হার্ট তো ভালো, কিন্তু তোমার ছেলেকে অপারেশন করতে গিয়ে আমি দেখলাম তোমার ছেলে 2টো কিডনি নষ্ট। ডাক্তারবাবু আমার একটা কিডনি তুমি নিয়ে নাও না, তোমার বয়স হয়ে গেছে, কিডনিটা ম্যাচ করবে কিনা ঠিক নেই, তবু নিচ্ছি, কিন্তু আরও তো একটা কিডনি দিতে হবে, এর জন্য চাই 20 লক্ষ টাকা। আবার টেলিগ্রাফ করলো, লক্ষ্মীপ্রিয়া আর একটা তো কারখানা আছে, বিক্রি করে টাকাটা দাও, ছেলেকে বাঁচিয়ে নিয়ে যাই, তারপরে যাহাই হোক। 2টো কোম্পানি চলে গেল। বৃক্ষতলায় বসেছে লক্ষ্মীপ্রিয়া। গ্রামের একটা মানুষের হাতে টাকা দিতে, গ্রামের মানুষটা টাকা দিয়ে আবার চলে গেল। যেই টাকা দিলে অপারেশন করতে গেল, মনুষ্যত্বের একটা কিডনি নিয়ে নিল, নিয়ে কিডনিটাকেও বিক্রি করে দিল। মিছিমিছি অপারেশনের ছলনা করে কেবলমাত্র একটা ব্যান্ডেজ করে দিলেন, দিয়ে বেরিয়ে এসে বলছে আই এম সরি, তোমার ছেলে আর বাঁচবে না, কারণ যেই কিডনিটা দিচ্ছি ওই কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে, অতএব তোমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও। বাহ! এদিকে মনুষ্যত্বের একটা কিডনি বের করে নিয়েছে, শরীরটা তত তার স্বাভাবিক নয়। আর এদিকে পুত্র এসেছে মৃত্যুর পথগামী, নাকে একটা নল দিয়ে অক্সিজেন দেওয়া আছে। মনুষ্যত্ব যে তার ছেলেকে নিয়ে বাড়ি আসবে সেটুকুও পয়সা আর তার হাতে নাই। অনেক কষ্টে ট্রেনে উঠলো বটে, কিন্তু পয়সা নেই বলে, টিকিট কাটা নেই বলে সিটে বসতে পারলো না। ঠিক দেখবেন
বাথরুমে আর দরজার কাছে যেটুকু ফাঁকা জায়গা পড়ে থাকে ওইটুকু জায়গার মধ্যে মনুষ্যত্ব আর সেই গোপাল কোলে আছে। হেন সময় এক টিটি এসে দেখছে, টিকিট কেটেছো? বাবুজি, আমার একটি মাত্র খোকা, স্থাবর অস্থাবর যা ছিল সব বিক্রি করেছি। ডাক্তার বলেছে আমার ছেলে আর বাঁচবে না, আমার কাছে আর কিচ্ছু নেই। স্যার, আমাকে একটু যেতে দেন। টিটি সাহেব একটা প্যাডে লিখে দিল, ওঠো ওঠো, একটা সিটের ব্যবস্থা করে দিলেন। বাড়ি আসলো মনুষ্যত্ব, পুত্র গোপালকে কোলে নিয়ে। যখন বাড়ি আসলো, গ্রামের মানুষ, পাড়ার মানুষ ভেঙে এসেছে গোপালকে দেখতে। আর যেই দেখতে এসেছে, ছুটে গেলেন লক্ষ্মীপ্রিয়া। মা তো গর্ভে ধরেছে, কোন মা চাইবে তার সন্তান চলে যাক? সে প্রাণ দিয়ে চেষ্টা করে তার সন্তানকে বাঁচানোর জন্য। বাবা শুধু কাঁদছে আর গোপালকে কোলে নিয়ে কাঁদছে মা। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসে, পথের কাটায় পা অশ্রু না ছড়ালে, রক্ত না ছড়ালে কি করে বলো কাছে আসবে? কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কটা রাত কাটিয়েছো জেগে, মিথ্যে অশ্রু আবেগে, কি এমন দুঃখ পেয়েছো যে তুমি আমায় ভালোবাসবে? পথের কাটায় পা রক্ত না ছড়ালে কি করে বলো ভালোবাসবে? কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। এক পাগল মানুষ চলছে গান গাইতে গাইতে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পে নানাবিধ ব্যথা, আমি তোমার চরণে আসিয়াছি দয়াল, জানাবো দুঃখের কথা, আমি জানাবো দুঃখের কথা। আমি জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিও মোরে, বঞ্চিলে এই দিন দাসে, ওরে বঞ্চিলে এই দিন দাসে। আমি তখনও ভাবিনু জন্ম পাইয়া ভজন করিব তব, আমার জন্ম হইল আমি পড়ি মায়ার জালে, না রইল জ্ঞান লভ, আমার না হইল কেন লভ। আবার বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে আমি ধন উপার্জন করি, আবার স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারি ঘরি, আমি ভুলিনু তোমারে ঘরি। এবার বার্ধক্য এখনো
ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, না ভজিয়ায় আমার দিন বৃথা গেল, এখন কি হবে মোর গতি, ও গো এখন কি হবে মোর গতি, আমার পুত্র এখন কোলে করি কাঁদেছে মাতা, আরে পুত্র কোলে করি কাঁদেছে মাতা, ওরে দেখছে আমার গোলক বিধাতা, পুত্র কোলে করি কাঁদেছে মাতা, ওরে গোপাল তোর কি হলো রে, ওরে গোপাল তোর কি হলো রে, একবার কথা বলে না মা বলে না রে, ওরে গোপাল তোর কি হলো রে, কথা বলে রে মামা বলে, ওরে গোপাল তোর কি হলো রে, চোখের জলেতে ডাকিতে ডাকিতে গোপাল হাসিয়া উঠিল। এই তো আমার গোপাল হাসছে হাসছে, গোপাল গোপাল বাবা না, কে তোমার পুত্র, কে তোমার গোপাল, এ কি তুই কি বলছিস বাবা, আমি তোর মা, মিথ্যে, আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি শেখানো। আস্তে আস্তে মা, তুমি আমার মা, আর ভাবতে অবাক হয়, তুমি আমার বাবা, মিথ্যে, তুমি আমার বন্ধু, আমি তোমার বিবেক, তুমি আমার মনুষ্যত্ব। চমকে উঠলেন মনুষ্যত্ব, হে কি শোনো, মনে পড়ে সেদিনের কথা, সামান্য অর্থের জন্য তুমি আমাকে পাথর দিয়ে মেরেছিলে, আমি মৃত্যুর সময় তোমাকে বলেছিলাম না তোমার সঙ্গে আমি দেখা করতে আসব, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু নয়, আজকে তুমি আমার জন্য পুত্র বলে কাঁদছো, সেদিনও আমি মৃত্যুর জন্য কেঁদেছিলাম, তুমি আমায় একটু জল দাওনি। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে, আমার ভালোবাসার রাজপ্রাসাদ। সেদিন আমার চিতাটা দাউ দাউ করে জ্বলেছিল আর তুমি দেখেছিলে, আজকে তোমার কারখানাটা পড়ে আছে, তুমি নয় মালিক, আমি দেখছি। বন্ধু এটা জেনে রাখবে, কোনোদিন কাউকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে বড় লোক হওয়া চায় না। কি বন্ধু, তুই আমার টাকা নিলি, নিয়ে কোম্পানি করলি, আজকে আমি তোর সব নিয়ে চললাম, সেদিন আমার জন্য তবু শ্মশান ছিল, আজকে তোর জন্য কি থাকবে তুই দেখ। টাটা। চলে গেল গোপাল। আর স্ত্রী বলছে, কি গো, তুমি বলেছিলে না তোমার কোনো বন্ধু নেই, এ কি করলে তুমি? শুধু বড় লোক আর স্বপ্ন দেখেছিলে না, শেষ। ছেলেকে জড়িয়ে ধরতে ধরতে লক্ষ্মীপ্রিয়াও পরিত্যাগ করলেন দেহ। বাহ, থাকলো কে? মনুষ্যত্ব। বলুন তো, এখন আমাদের আর মনুষ্যত্ব আছে? শুধু অর্থের লোভে কাকে কিভাবে কথা বলতে হয় সেটাই আজকাল মানুষ ভুলে গেছে। আরে যে তার মা বাবাকে খেতে দেয় না, সে কি আর আমাদের মতো মানুষকে সম্মান করবে? তাই এটাই ভাবতে হবে, এটা তোমার প্রাপ্য যোগ আছে ভাই, তুমি শুনে নাও। নিতাই গৌ, এইখানে মিলন করলাম মনুষ্যত্ব, বিবেক। এইবারে পরবর্তী দল আনো বাবা, ততক্ষণে আমি একটু একটা গান করে নি। নিতাই গৌ।
আস্তে, কেউ যাবেন না কিন্তু, যারা যাবেন অভিশাপ করব। এখনো বড় বড় অভিশাপ আছে। হ্যাঁ, এই বলে সেই দেহ নিয়ে সৎকর্ম করে কে যেন বলছে এখনো সময় আছে, বৃন্দাবনে যা। এই বলে মনুষ্যত্ব কানতে কানতে বৃন্দাবনে গেলা। আর বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীর ঘরে ঘরে ভিক্ষা চেয়েছিলা, আমায় ভিক্ষা দাও গো, ও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো, ও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমি তোমাদের হই সেবার দাসী। আস্তে, হ্যাঁ বাবা, এরপরে কে আছে? মা না বাবা? কে কে জানো? আচ্ছা, এরপরে আপনাদের কাছে কীর্তন পরিবেশন করবেন, রাসলীলা, রাসের উদ্যাপন করবেন। আসছেন আমার বাবা সোনা শ্যামল নস্কর বাবু, আপনাদের কাছে আসছেন। আপনারা কেউ চলে যাবেন না, আপনারা ধৈর্য ধরে একটু বসুন, কারণ এবারে তো আপনাদের 24 পরগনার কীর্তন প্রায় শেষের মুখে। এই রে, চলো লীলা কীর্তনের সমাপ্ত কালে আমরা একটা গান করে এবার চলে যাব। ভিক্ষার অঞ্জলি লইয়া ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, আর সকলে মিলে ভিক্ষা দেয় মনুষ্যত্বকে বৃন্দাবনপুরে। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী, অগতাই তো তোমাদের দাঁড়িয়ে আছি। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ওগো ভিক্ষা দাও গো মাসি পিসি, ভিক্ষা দাও গো মাসি পিসি, অগতাই তো তোমাদের কাছেই আছি। ভিক্ষা দাও গো মাসি পিসি, ওগো আমায় যে জন ভিক্ষা দেবে, আমায় যে জন ভিক্ষা দেবে, তারা রাধা গোবিন্দের সেবা পাবে। ভিক্ষা ও ব্রজবাসী, ওগো আমায় যে জন ভিক্ষা দেবে, আমায় যে জন ভিক্ষা দেবে। চলো, কমিটি থেকে একটা অনুরোধ আছে, একটা পিঞ্জর খুলে দিয়েছি, গানটা গাইতে হবে, নাহলে আবার তাদের মনে দুঃখ থাকবে, তারা কষ্ট করে করে ভিক্ষা করেছে। আপনারা যে পারবেন ভিক্ষা দেন, তাড়াহুড়ো করবেন না, প্যান্ডেল আছে। চলো, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যার যার উড়ে যা, যার যার উড়ে যা। পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যায়। সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যায়। সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। প্রেম সে বলো রাধা রানী কি জয়। ওরে রাই দাঁড়া লোগো শ্যামেরি মামে, রাই দাঁড়ালো গো
শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে তোরা দেখবি যদি আইরে সখী রূপের কিরণে আরে দেখবি যদি আইরে সখী রূপের কিরণে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে আবার সুগে বলে আমার কৃষ্ণ মদন মোহন হায় মদন মোহন হায় মদন মোহন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ রাই দাঁড়ালো দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুকি বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা হায় কদম তলায় থানা, হায় কদম তলায় থানা। ওরে সারি বলে আমার রাধা করে আনা গোনা রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে আবার সুকি বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল হায় গিরি ধরেছিল হায় গিরি ধরেছিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে আবার সুকি বলে আমার কৃষ্ণ মদন মোহন হায় মদন মোহন হায়